ক্লাস 7 এর আমরা আজকে ক্লাস নেব। লকডাউনে তোমরা সবাই কেমন আছো শিক্ষার্থী? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আমরা লকডাউনের এই অবসরকালীন তোমাদের আমরা শীট দিয়েছি। এই শীটটা তোমরা অবশ্যই আমি যখন সলিউশন করব হাতে নেবা এবং তোমরা উত্তরটা খাতায় লিখে নেবা, ঠিক আছে? পরে ক্লাসে আমি এগুলো যাচাই করব তোমরা এগুলো করেছো কিনা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা প্রথমে আজকে ম্যাচিং কলাম, তোমাদের এই পরীক্ষা একটা কলাম আসবে, কলাম এ এবং কলাম বি, এই দুটোকে একটি বাক্য তৈরি করতে হবে। আর এগুলো লেখার নিয়মটা আগে বলে দিই। তোমরা প্রথমত এই যে এ এবং এ পাশে আছে 1 2, এ পাশে আছে এ বি, লেখার সময় এ প্লাস দিয়ে যেটা হবে সেটা বসাবা, নিচে বাক্যটি জয়েন করে দিবা, অর্থাৎ পুরো বাক্যটা লিখে দেবা। এখানে কিন্তু খণ্ড বাক্য আছে, কোনো বাক্যের একটা অংশ এখানে রয়েছে এবং বাকি অংশটা রয়েছে কলাম বিতে। তো উত্তর লেখার সময় কিন্তু দুটো অংশকে একত্রে বা জয়েন করে একটা বাক্যে পরিণত করতে হবে, এটাকেই ম্যাচিং কলাম বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন সলিউশনে যাচ্ছি। আর এগুলো সলিউশন করার সময় তোমাকে পড়তে হবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু এলোমেলো করে দেওয়া আছে কলাম বিতে, উত্তরের যে বাকি অংশ তা এলোমেলো করে দেওয়া আছে। তোমাকে প্রথম বাক্য পড়ে কোনটা সবচেয়ে এবং সর্বাধিক মানানসই হয় সেটা তোমাকে জয়েন করতে হবে। তো আমরা প্রথমত যাই, বাক্যটা পড়ে নেই। আর ডিকশনারি ইজ আ স্টোর হাউস অফ ওয়ার্ডস। ডিকশনারি হচ্ছে একটা শব্দের একটা ভান্ডার, স্টোর হাউস হচ্ছে ভান্ডার। আর এর সাথে কোনটা মিলতে পারে? আমরা দেখতে পাচ্ছি যে 4 উইথ দেয়ার মিনিং অ্যান্ড ডিটেলস, তা এটা আমাদের ম্যাচিং হয়। তাহলে কি হবে? a + 4 হবে, এটা লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিবা। তারপর নিচে লিখবে এভাবে, আর ডিকশনারি ইজ এ স্টোর হাউস অফ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং অ্যান্ড ডিটেলস। অর্থ হচ্ছে একটি ডিকশনারি হচ্ছে একটি শব্দ ভাণ্ডার উইথ দেয়ার মিনিং, যার এখানে অর্থ দেওয়া থাকে, এবং অ্যান্ড ডিটেলস, ডিটেল মানে কি বিস্তারিত লেখা থাকে। এবারে আমরা চলে যাব বিতে, দ্য ওয়ার্ডস ইন এ ডিকশনারি, অর্থাৎ একটি শব্দের একটি অভিধানের বা ডিকশনারির শব্দগুলো। তো এটার উত্তর আমরা কোনটা পেতে পারি? হ্যাঁ, আমরা পেয়ে গেছি, আমরা দেব 20 সাথে 5, বি + 5, এটা লিখে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দাও। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? দ্য ওয়ার্ডস ইন আ ডিকশনারি আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। শিক্ষার্থী তোমরা ভালো করে খেয়াল করো, অর্থাৎ অভিধানের শব্দগুলো আর অ্যারেঞ্জড মানে কি গুছানো থাকে, সাজানো থাকে, ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি বর্ণক্রমে, অর্থাৎ এর পরে বি, বির পরে সি। দেখো ডিকশনারিতে কিন্তু এভাবেই দেওয়া আছে, তাই না? তাহলে বর্ণ অনুসারে যে সাজানো থাকে সেটা বলা হচ্ছে। 6 নম্বরে, সাম ডিকশনারিজ প্রেজেন্ট। সাম ডিকশনারিজ প্রেজেন্ট, এর সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে প্রকাশ করে, তুলে ধরে, ঠিক আছে? তাহলে সাম ডিকশনারিজ প্রেজেন্ট দ্য ফিক্সার অফ এ ওয়ার্ড ইফ ইট ইজ এ নাউন। আচ্ছা হ্যাঁ, এটা তোমরা দেখতে পাবে যে কিছু ডিকশনারিতে কিন্তু শব্দের অর্থও দেওয়া থাকে, আবার একটা ছবি দেওয়া থাকে। বিশেষ করে কালারফুল ডিকশনারি, অক্সফোর্ড লার্নার্স, অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে তোমরা দেখে থাকবা অনেক ওয়ার্ডের বিভিন্ন কালার হুবহু দিয়ে রাখছে। তাই বলা হচ্ছে সাম ডিকশনারিজ প্রেজেন্ট দ্য ফিক্সার, অর্থাৎ কিছু ডিকশনারি তুলে ধরে ছবি অফ এ ওয়ার্ড, সেই শব্দের ছবি তুলে ধরে, ইফ ইট ইজ এ নাউন, যদি এটা একটা নাউন হয়ে থাকে। তো আমাদের হয়ে গেল এটা। এবারে আমরা ডি নাম্বার, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এই উচ্চারণটা সাইনোনিমস বলে ভুল হবে না। তো আমরা দুটো উচ্চারণ করতে পারি, সাইনোনিমস অথবা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আর অলসো। এটাতে আমরা পেয়ে গেছি উত্তর 2। তাহলে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আর অলসো সাজেস্টেড along with the meaning of the words। তাহলে শিক্ষার্থী আমরা কিভাবে লিখব? D+2 লিখব, তারপর আমরা লিখব synonyms and antonyms are also suggested along with the meaning of the words, অর্থাৎ সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ। আর অলসো সাজেস্টেড মানে কি? তা দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয়, উইলিং along with the meaning of the words, শব্দের অর্থ অনুসারে বা অর্থ দিয়ে। হ্যাঁ, আমরা অনেক কিছু ওয়ার্ডে দেখি অ্যান্টোনিমস দিয়ে দিয়েছে, সিনোনিম দিয়ে দিয়েছে, অনেক ওয়ার্ডে কিন্তু এগুলো দেওয়া থাকে। ই নাম্বারে, আই স্টুডেন্ট হ্যাভিং দ্য নেসেসিটি, এটার সাথে মিলবে হচ্ছে 3। আ স্টুডেন্ট হ্যাভিং দ্য নেসেসিটি টু নো অ্যাবাউট এ ওয়ার্ড ক্যান টেক হেল্প ফ্রম এ ডিকশনারি। অর্থাৎ এখানে বলা হচ্ছে আই স্টুডেন্ট হ্যাভিং নেসেসিটি টু নো অ্যাবাউট এ ওয়ার্ড, অর্থাৎ একটি ওয়ার্ড সম্পর্কে, একটি শব্দ সম্পর্কে জানার যে প্রয়োজনীয়তা
থাকা, হ্যাভিং মানে থাকা। তাহলে একটা শিক্ষার্থীর একটি শব্দ সম্পর্কে জানার যে প্রয়োজনীয়তা থাকা, এটা পুরোটি কিন্তু একটা সাবজেক্ট। ক্যান টেক হেল্প, সে সাহায্য নিতে পারে ফ্রম এ ডিকশনারি। অর্থাৎ তুমি যদি চাও যে আমি একটা এই ওয়ার্ডটা অর্থ আমি জানতে চাই, ডিটেল জানতে চাই, এই আগ্রহটা তোমাকে থাকতে হবে, সে প্রয়োজনীয়তা তোমার ভিতরে থাকতে হবে, তবেই তুমি হেল্প নিতে পারবে একটা ডিকশনারি থেকে। তাহলে ক্যান টেক হেল্প, তুমি কি করো, হেল্প নিতে পারো ফ্রম এ ডিকশনারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইটস কমপ্লিট। এখন আমরা এর আরেকটা ইয়াতে যাবো। আমার মনে হয় তোমরা যেভাবে শিখলা এভাবে বুঝে শিখলে তোমাদের ম্যাচিংটা ভুল হবে না। অনেক সময় কিন্তু হুটহাট করে একটা প্লাস দিয়ে বসাই দিলা, এটা কিন্তু হবে না। আসলে পুরো ম্যাচিংয়ের বাক্যটা পরিপূর্ণ অর্থ হইতে হবে এবং অর্থবহ হতে হবে, তবেই কিন্তু ম্যাচিংটা তোমার ঠিক হবে। ঠিক আছে, আমরা এবার দ্বিতীয় আরেকটি ম্যাচিং করতে যাব। এটা হচ্ছে ম্যাচিং 2। শিক্ষার্থী তোমাদের কিন্তু আবারও বলে নিচ্ছি, শীটটা সংগ্রহ করে নাও, শীট নিয়ে উত্তরটা লিখে নেবে, তাহলে ক্লাসে তোমাদের আমি এগুলো ধরতে পারবো যে তোমরা এটা করেছো কিনা। এবার এক্সামিনেশন নিয়ে, আসলে এক্সামিনেশনটা কি আমরা এই ব্যাপারে জানবো। তো এক্সামিনেশন ইজ আসলে কি, এটা এক্সামিনেশন ইজ আমরা দেবো A+3। আচ্ছা, দাঁড়াচ্ছে এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন স্টুডেন্ট লাইফ। অর্থাৎ শিক্ষার্থীর জীবনে বা ছাত্রদের জীবনে পরীক্ষাটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবারে আমরা কেন পরীক্ষাটা নেই সেটা বলা হচ্ছে ইট জাস্টিফাইস, মানে কি, এটা যাচাই করে, বিচার করে, জাস্টিফাই বিচার করে বা যাচাই করে। কি যাচাই করে, আমরা পেয়ে যাচ্ছি 20 সাথে হবে 5। তাহলে ইট জাস্টিফাইস স্টুডেন্টস কোয়ালিটি, অর্থাৎ পরীক্ষার দ্বারা কি হয়, এটা জাস্টিফাইস একটি স্টুডেন্টের গুণাগুণ বা তার কতটুকু প্রতিভা রয়েছে সেই কোয়ালিটি জাস্টিফাই করে একটা পরীক্ষার মাধ্যমে। আমরা জানি একটা পরীক্ষায় ভালো মন্দ দুটোই কিন্তু স্টুডেন্টরা পারফরমেন্স করে, কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে কিন্তু জানতে পারি যে আসলে ওই একটি স্টুডেন্টের অবস্থাটা কি, তার কোয়ালিটি ইমপ্রুভ কতটুকু। এই জন্য বলা হচ্ছে ইট জাস্টিফাইস আ স্টুডেন্টস কোয়ালিটি। সি নাম্বারে দেখো, নো স্টুডেন্ট ইজ প্রমোটেড, অর্থাৎ কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয় না। নো স্টুডেন্ট ইজ প্রমোটেড, এটার সাথে আমরা সম্ভাব্য দেখা যাচ্ছে 1 নাম্বার হবে। তাহলে নো স্টুডেন্ট ইজ প্রমোটেড 1 টু নেক্সট ক্লাস উইদাউট এক্সামিনেশন। কোনো শিক্ষার্থী কি টু নেক্সট ক্লাস মানে কি, তাকে প্রমোটেড করা হয় না, উত্তীর্ণ করা হয় না পরীক্ষা সারা। যদিও আমরা জেনেছি করোনা এই কোভিড-19 ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট এবং বলতে গেলে পৃথিবীর অন্যান্য দেশও অটোপাস দিয়ে প্রমোটেড করেছে স্টুডেন্টকে পরবর্তী ক্লাসে। দুঃখজনক, কিন্তু কিছু করার ছিল না। তো আসলে এখানে তো পরীক্ষাটা হয়নি, এই জন্য ওটা অটোপাস বলা হচ্ছে, কিন্তু পরীক্ষায় একটা স্টুডেন্টকে যাচাই করার সর্বোত্তম পন্থা বলে আমি মনে করি। তো শিক্ষার্থী আমরা পরেরটাই যাই, ডিতে যাব। সো এভরি স্টুডেন্ট ট্রাইস হার্ড, তাই প্রত্যেক শিক্ষার্থী কঠোরভাবে চেষ্টা করে, হার্ড হচ্ছে কঠোরভাবে চেষ্টা করে। কি চেষ্টা করে, আমরা উত্তরটা পেয়ে গেছি, সম্ভবত 2 হবে। চেষ্টা করে টু পাস দ্য এক্সামিনেশন, পরীক্ষায় পাস করার জন্য। হ্যাঁ, সবার উদ্দেশ্য পরীক্ষায় পাস করার মাধ্যমে সর্বোচ্চ রেজাল্ট করা, এটা প্রত্যেকটি স্টুডেন্টই চায়। তাই হবে নো স্টুডেন্ট ইজ পারমিটেড টু পাস দ্য এক্সামিনেশন, সরি সো এভরি স্টুডেন্ট ট্রাইস হার্ড টু পাস দ্য এক্সামিনেশন, তাই প্রত্যেক শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে পরীক্ষা পাস করার জন্য। ই নাম্বারে দেয়ার আর মেনি ওয়েজ টু ডু, বলা হচ্ছে টু ডু ওয়েল, অর্থাৎ পরীক্ষা ভালো করার অনেক উপায় রয়েছে। এর সঙ্গে হবে 4, অর্থাৎ ইন দ্য এক্সামিনেশন দেয়ার আর মেনি ওয়েজ টু ডু ওয়েল, অর্থাৎ ভালো করার জন্য অনেক উপায় রয়েছে ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্টস ফলো দিস ওয়েজ, অর্থাৎ পরীক্ষা এবং ভালো ছাত্র হওয়ার জন্য কি করে এটা ফলো করার, এই ধরনের ফলো করতে পরীক্ষায় ভালো করার একটা উপায়, অনেকগুলো উপায় রয়েছে, সেটাই বলা হচ্ছে। বলা হচ্ছে কি যে দেয়ার আর মেনি ওয়েজ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষা ভালো করার অনেক উপায় রয়েছে। অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্টস ফলো দিস ওয়েজ, এবং মেধাবী শিক্ষার্থীরা এই নিয়মগুলো অনুসরণ করে বা এই পন্থাগুলো অনুসরণ করে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় ম্যাচিং দুটোই তোমরা ভালো বুঝেছো। চলো এবার আমরা চলে যাব একটু গ্রামেটিক্যাল থিমে। আমাদের প্রথমে ভয়েস রয়েছে, আমরা এটা প্যাসিভ করব, এগুলো তোমাদের শিখিয়েছি। চলো আমরা আজকে এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের এগুলো জানার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে যে ইউজুয়ালি আই টেক মাই এক্সারসাইজ ইন দ্য মর্নিং, সবসময় খেয়াল রাখবা আমাদের অবজেক্ট কোনটি। টেকের পরে মাই এক্সারসাইজ, এটা পুরোটি অবজেক্ট। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটাকে আমরা যখন প্যাসিভ করতে যাব
আমরা জানি ভার্ব প্রেজেন্ট হলে প্যাসিভ ভার্ব অ্যামিজার হয়। তো মাই এক্সারসাইজ এখানে ইজ দেব। মাই ইউজুয়ালটা তুমি রেখে নাও। ইউজুয়ালি মাই এক্সারসাইজ ইজ টেকেন বাই মি ইন দ্য মর্নিং। এবারে বি নাম্বারে যাই। ওয়ার দ্য ডিগিং দ্য সোয়েল, আমরা জানি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে এবং সকল কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভে বিং কথাটা বসে BEING। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য সোয়েল। তাহলে সোয়েল হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে গোনা যায় না, সো আমি এখানে ওয়াজ দেব। ওয়াজ দ্য সোয়েল বিং, এখানে খুব খেয়াল করবা তিনটা জিনিস ইন্টারগেটিভে সাবজেক্টের পরে বসে, সেটা হচ্ছে BEING বিং, BEEN বিন আর BEB, তার মানে বি বিং বিন। এই তিনটা সবসময় ইন্টারগেটিভে সাবজেক্টের পরে বসে, এটা কখনোই যেন ভুল না হয়। তাহলে ওয়াজ দ্য সোয়েল বিং, এবার ভিথিরি করো ডিককে, ডিক ডাক ডাক। তাহলে ওয়াজ দ্য সোয়েল বিং ডাক বাই দেম। আল পে ইউ ফর দ্য পেপারস, এখানে অবজেক্ট কিন্তু ইউ, সো আমরা ফিউচারে আমরা জানি প্যাসিভে বি বসে। তাহলে ইউ উইল বি পেইড, ইউ উইল বি পেইড বাই মি ফর দ্য পেপারস। শি হ্যাজ ফান্ড বাই হারসেলফ, এটা কিন্তু আত্মগঠিত বিষয়, তোমাদের শিখেছি যে আত্মগঠিত ব্যাপারে তোমরা কি করবা, বাই সেলফটা রেখে নিতে করতে হয়। যেমন দেখো যা আছে এখানে আমরা শুধু চেঞ্জ করতে হয় না, যেমন শি হ্যাজ স্পেন্ড বাই হারসেলফ, তাহলে শি হ্যাজ বিন ফ্যান্ড বাই হারসেলফ হবে। ওকে, এখানে আর চেঞ্জ করতে হচ্ছে না, শুধু হ্যাজ বিন দিয়ে ফ্যান্ড। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে খেয়াল করো এখানে কিন্তু ওয়ান্টের পরে কিন্তু অবজেক্ট নাই, তাহলে কখনো যে ভার্বের পরে অবজেক্ট না থাকে, অবজেক্ট অনেক সময় সাবজেক্টের আগেও বসতে পারে, যেমন হোয়াট এখানে কিন্তু অবজেক্ট হিসেবে আছে। তাহলে হোয়াট যদি অবজেক্ট থাকে সাবজেক্ট করলে হোয়াটের সাবজেক্ট হোয়াটই হয়। প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা হোয়াটের সাবজেক্ট করলে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার হয়, তাহলে হোয়াটের সাথে ইজ হবে। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, আই স দ্য ম্যাজাই, এটিকে কিন্তু অনেকে ভুল করে ফেলে, ম্যাজাই উচ্চারণ হবে, অনেকে মাগি উচ্চারণ করে, কিন্তু তা হবে না, এটা হচ্ছে আই স দ্য ম্যাজাই। ম্যাজাই কিন্তু এখানে প্লুরাল, কেননা ম্যাজাই মানে হচ্ছে ওয়াইস পিপল, অর্থাৎ জ্ঞানী লোকেরা। তাহলে আই স দ্য ম্যাজাই কামিং টু মি, তাহলে এখানে পাস্টে আছে, আমরা জানি পাস্টে আছে ওয়াজ এবং ওয়ার হয়, তাহলে দ্য ম্যাজাইয়ের সাথে কী হবে? ওয়ার হবে, কেননা এটা প্লুরাল ধরে নিতে হবে। দ্য ম্যাজাই ওয়ার সেন, সকে ভিতরি করলে হবে সেন, দ্য ম্যাজাই ওয়ার সেন। এবার এটা বাকি অংশটা লাগিয়ে দাও, কামিং টু মি বাই মি। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, হ্যাঁ খুব, এই লট মানে কি? ভাগ্যে থাকা, আর ব্লট মানে ভেঙে ফেলা। আসলে হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, এটা আসলে প্যাসিভে আছে, আমরা দুঃখিত, এটা ভাইস ভার্সা হওয়া উচিত ছিল। তো এটা প্যাসিভে আছে, আমরা এটা অ্যাক্টিভ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, এটা কপালে লেখাকে খণ্ডন যায় না, অর্থাৎ আমাদের ভাগ্যে যা আছে তা আমরা কি করি, আমরা ভাগ্যটাকে চেঞ্জ করতে পারি না বা ভাঙতে পারি না। তাহলে আমরা লিখবো আমরা ভাঙতে পারি না, এটা আগে লিখতে হবে, এটা উই নিয়ে আসতে হবে, বা পিপল আনলেও হবে, যেহেতু এখানে কার দ্বারা কাজটা সম্পূর্ণ সেটা উল্লেখ নাই, আর এটা একটা প্রবাদ, তাহলে আমরা পিপল আনতে পারি বা উই আনতে পারি, ঠিক আছে। তাহলে পিপল ক্যান নট ব্লট BLOT, অথবা উই ক্যান নট ব্লট BLOT, তাহলে আমরা ভাঙতে পারি না। তাহলে হোয়াট লটস আস, হোয়াট লটস একটা টি বাদ যাবে, LOTS, লটস আস। এই হোয়াট লটস আস মানে কি? আমাদের কপালে যা আছে, ভাগ্যে যা আছে। আমি আবার বলছি, উই ক্যান নট ব্লট হোয়াট লটস আস। আরেকভাবে হয়, উই ক্যান নট ব্লট হোয়াট গড, গড মানে ঈশ্বর বা আল্লাহ, তাহলে হোয়াট গড লটস আস, আল্লাহ আমাদের ভাগ্যে যা রেখেছেন তা আমরা ভাঙতে পারি না। দুভাবেই করা যায়, এটি ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে কঠিন হলে এগুলো আসে। এবারে বলা হচ্ছে এডুকেশন ইজ কল্ড, শিক্ষাকে বলা হয় টু বি দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, এটাও প্যাসিভে রয়েছে, কিন্তু আসলে কারা বলে এটা উল্লেখ নাই। এটা যদি কমন পিপল বলে তখন পিপল হতে পারে বা উই হতে পারে, যখন এটা যদি কোনো স্পেসিফিক কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি প্রযোজ্য না হয়ে যে সামগ্রিক অর্থ বোঝায়, তখন আমাদেরকে কিন্তু যখন সাবজেক্ট নিয়ে আসবো তখন পিপল অথবা উই নিয়ে আসবো, এটা কিন্তু প্রেজেন্টে আছে। তাহলে আমরা ইজটাকে তুলে দিই, তাহলে উই কল এডুকেশন টু বি দ্য ব্যাকবোন অফ এ নেশন। তাহলে আমরা কি করব? উই কল এডুকেশন
টু বি দ্য ব্যাকবোন অফ এ নেশন। এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলাম। এবারে মজার একটি বাক্য রয়েছে, দ্য এসপি অর্ডার দ্য ক্রিমিনাল টু বি হ্যাংড। অর্থাৎ এই এসপি কী করলো, ক্রিমিনালকে অর্ডার করলো, ক্রিমিনালকে অর্ডার করেনি, ক্রিমিনালকে কী করলো, ফাঁসিতে ঝুলানোর জন্য অর্ডার করলো। দ্য এসপি অর্ডার দ্য ক্রিমিনাল টু বি হ্যাংড। অর্থাৎ এসপি ক্রিমিনাল অর্থাৎ এই অপরাধীকে, ক্রিমিনাল মানে অপরাধী, অপরাধীকে ফাঁসিতে ঝুলানোর আদেশ দিল। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা এভাবে করতে পারি এই ধরনের ইনফিনিটিভের বাক্যের ক্ষেত্রে, কারণ এসপিটা অর্ডার করেছে, তাই না? তাহলে এসপি অর্ডার করেছে ক্রিমিনালকে কি করার জন্য, তোমার ফাঁসি দেওয়ার জন্য। তো এটাকে আমরা অ্যাক্টিভ কীভাবে করতে, এটা প্যাসিভ আছে, আমরা অ্যাক্টিভ এভাবে করতে পারি, দ্য এসপি অর্ডার, আমরা ওই যে টু বি আছে বিটা তুলে দিই, এটা ইনফিনিটিভ ছিল, ইনফিনিটিভ করতে গেলে তখন টুর পরে বি লাগিয়ে V3 করতে হয়, তাহলে আমরা বিটা তুলে দিই। তাহলে দ্য এসপি অর্ডার, কি অর্ডার করছে, এই ক্রিমিনালটাকে ফাঁসি দিতে বলছে, তাই না? ফাঁসি দেওয়ার অর্ডার, তাহলে কি হবে, দ্য এসপি অর্ডার টু হ্যাং। এবার কি ইনফিনিটিভ হয়ে গেল, কিন্তু ওটি ইনফিনিটিভ প্যাসিভ ছিল, আর এটা আমি ইনফিনিটিভ অ্যাক্টিভ করলাম। তাহলে দ্য এসপি অর্ডার টু হ্যাং দ্য ক্রিমিনাল হয়ে গেল। আবার তুমি এটা কি করো, প্যাসিভ করলে কিন্তু ওটাই আসতেছে, দ্য এসপি অর্ডার দ্য ক্রিমিনাল টু বি হ্যাংড। ঠিক আছে, তাহলে আমরা আবার বলছি, দ্য এসপি অর্ডার টু হ্যাং দ্য ক্রিমিনাল, এটা কিন্তু ইনফিনিটিভ অ্যাক্টিভ, আর ওটা প্যাসিভে ছিল ইনফিনিটিভ প্যাসিভ। থ্যাংক ইউ। নেক্সট টাইম আমরা যেতে আসবো। আই হিয়ার্ড মাই সিস্টার সিং এ সং। আমি আমার বোনকে গান গাইতে শুনলাম, আমি দেখছি ও গান গাচ্ছে, তাহলে এখানে মেইন অবজেক্ট কিন্তু মাই সিস্টার, আর পাস্টে আছে যেহেতু, তাহলে কি করব, মাই সিস্টার ওয়াজ হিয়ার্ড সিঙ্গিং এ সং বাই মি। ওকে, এবারে অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট মি, এখানে ভালো করে খেয়াল করতে হবে, ভার্বাল ফ্রেজ এখানে লাফ অ্যাট আছে, তো লাফ অ্যাট কিন্তু লাফ আর অ্যাট আলাদা নয়। লাফ অ্যাট হচ্ছে কারো দিকে অট্র হাসি দেওয়া, ঠাট্টা করা, উপহাস করা। অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, এটাও পাঁচটা আছে। তাহলে হিমকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে হবে হি, তাহলে আমরা প্যাসিভ করবো এখন, তাই না? তাহলে পাঁচটা কি হয়, ওয়াজ অ্যাট, তাহলে হি ওয়াজ লাফড অ্যাট বাই অল অফ হিজ ফ্রেন্ডস হয়ে গেল। এবারে আমরা খুব মজার আরেকটা আসবে, এটাও ইনফিনিটিভ যেটা করলাম, হি রিকমেন্ডস। রিকমেন্ডস মানে কি, সুপারিশ করা, কারোর জন্য সুপারিশ করা আমরা বলি, বা পরামর্শ দেওয়া বলতে পারো। হি রিকমেন্ডস মি টু টেক রেস্ট, সে আমাকে পরামর্শ দেয় বিশ্রাম করার জন্য। তাহলে কি হয়, আমাকে পরামর্শ দেয় বিশ্রাম করার জন্য। এখন এটা কি হতে পারে, তুমি এটা কয়েকভাবে করতে পারো। যদি বলো আই অ্যাম রিকমেন্ডেড, আই অ্যাম রিকমেন্ডেড বাই হিম টু টেক রেস্ট, এটাও রাইট। যদি তুমি আরেকভাবে দাও তাও কিন্তু হবে, সেক্ষেত্রে এভাবে দিতে পারো যে হি রিকমেন্ডস মি টু বি টেকেন রেস্ট, এটাও কিন্তু হবে। হি রিকমেন্ডস মি টু বি টেকেন রেস্ট, এটা হচ্ছে ইনফিনিটিভ প্যাসিভে করলাম। আর যদি তুমি ইনফিনিট না করে যদি এই মেইন অবজেক্টটাকে ধরে করো তাও কিন্তু হবে, আই এম রিকমেন্ডেড টু টেক রেস্ট, এটা রাইট। আর যদি তুমি বলো যে না আমি ইনফিনিটিভ আকারে করবো, তাহলে কিন্তু এভাবে হবে, হি রিকমেন্ডস মি টু বি টেকেন রেস্ট, দুটোই হয়ে গেল। আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝেছো, এগুলো খুব ইম্পর্টেন্ট ভয়েস ছিল, এগুলো তোমাদের জানা দরকার। আমি চেষ্টা করেছি এই লকডাউনের মাঝে তোমরা অযথা সময় নষ্ট না করে এইগুলো প্র্যাকটিস করবে, নোট ডাউন করে রাখো। আমার মনে হয় তোমাদের শিক্ষা জীবনে এগুলো অনেক কাজে লাগবে বলে আশা করি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট আরেকটা অপশনে যাব। আমরা তোমাদেরকে বসিয়ে রাখিনি, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো তোমাদেরকে এই অবসরটা কাজে লাগানোর জন্য। এবার চেঞ্জিং সেন্টেন্স আসছে, চলো আমরা এগুলো একটু সলভ করি। প্রথমটাই দেখা যাচ্ছে অল মেন উইশ টু বি হ্যাপি, অর্থাৎ সকল মানুষেরাই সুখী হতে চায়। আমরা নেগেটিভ করার সময় কিন্তু আমরা কি করি, এটা অনেক দু তিনভাবে করা যেতে পারে। তাহলে আমরা যদি বলি নো ম্যান, এমন হতে পারে নো ম্যান উইশিস টু বি আনহ্যাপি, এটাও রাইট, কেউ অসুখী হতে চায় না। তারপরে আরও দিতে পারি যে দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, এটাও হবে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেকভাবে হয়। আমি প্রথমটা কি বললাম, নো ম্যান উইশেস টু বি আনহ্যাপি, এটাও রাইট। আরেকটি কি বললাম, নো ম্যান, ওটা তো বললাম, আরেকটা বললাম কি,
there is no man but wish to be happy, এটাও কিন্তু রাইট। there is no man but wish to be happy, এটাও রাইট। আরেকটা there is no man, এমন কোনো মানুষ নেই who does not wish to be happy, হয়ে গেল। এবারে খেয়াল করো, I desire to belong to have a vast property, এই যে I desire to মানে কি ইচ্ছা পোষণ করা, এটা এক্সক্লেমেটরি করতে হবে। I desire to belong to have a vast property মানে কি আমি অনেক সম্পত্তির মালিক হতে ইচ্ছা করি, তাহলে এটা কিন্তু একটা আফসোস থেকে যায়, তাই না? এক্সক্লেমেটরিকে এক ধরনের আফসোস বোঝায়, এক ধরনের বিস্ময় বোঝায়। তাহলে আমরা বলতে পারি যে ইফ আই উইশ, এই যে ডিজায়ার ইচ্ছা করা, এটাকে আমরা দেব ইফ আই উইশ টু হ্যাভ, অথবা আরেকভাবে দেওয়া যেতে পারে if I had to belong to have a vast property, এটাও দেওয়া যায়। আবার দেওয়া যায়, এটা কয়েকভাবে দেওয়া যায় এক্সক্লেমেটরি, আমরা দিতে পারি if I have a vast property, এটাও দেওয়া যায়। if I have, যদি আমার অনেক থাকে, সম্পত্তি থাকে, তোমরা যদি এভাবে করো, হ্যাঁ আমরা আরেকটা দিতে পারি had I belong to have a vast property, এটাও রাইট, ঠিক আছে? had I belong to have a vast property, আর if I belong to, এটাও রাইট, if I belong to have a vast property, ব্যাস অনেকগুলো হয়ে গেল, তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এবারে টেক এ কাপ অফ টি প্লিজ, আমরা জানি প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড হয়, তাহলে আমরা কি দেবো? ইউ আর রিকোয়েস্টেড টু টেক এ কাপ অফ টি। আ গুড বয় নেভার নেগলেক্টস হিজ লেসন, অ্যাফার্মেটিভ, একটা ভালো ছেলে কখনোই তার পড়াকে অবহেলা করে না, তাহলে আমরা কি দিতে পারি? গুড বয় অলওয়েজ মাইন্ডস অথবা কেয়ার্স, CARES, কেয়ার্স হিজ লেসন্স, এটা দিতে পারি। এবারে হুররা, এটাকে আই হ্যাভ অন দ্য লটারি, হুররা একটা আনন্দসূচক চিহ্ন, আমরা এটাকে অ্যাসার্টিভ করার সময় লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ অন দ্য লটারি। এবারে বলেছে অ্যাফার্মেটিভ, আই শ্যাল নেভার বি আনগ্রেটফুল টু ইউ, তার মানে আই শ্যাল নেভার, তাহলে আই শ্যাল অলওয়েজ বি, আনগ্রেটফুলকে অপোজিট করলে হবে গ্রেটফুল, তাহলে আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ। দ্য গার্ডেন লুকস ভেরি বিউটিফুল, এটাকে এক্সক্লেমেটরি করতে গেলে আমরা জানি যে যদি এন থাকে তাহলে হোয়াট দিয়ে করতে হয়, এন না থাকলে হাউ দিয়ে করতে হয়, তখন ভেরি, গ্রেট, এক্সট্রিমলি এই কথাগুলো উঠে যায়। তাহলে আমরা এক্সপ্লেন করার সময় কী করবো? হাউ বিউটিফুল দ্য গার্ডেন লুকস দিয়ে এক্সক্লেমেশন চিহ্নটা দিয়ে নেব। আই উইশ দ্যাট মাই মাদার মে লিভ লং, এটা কিন্তু এক ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সে এক ধরনের মঙ্গল চাওয়া বা মঙ্গল কামনা করা। আমি ইচ্ছা করি আমার মা যেন অনেক দিন বেঁচে থাকে, আমরা এই ক্ষেত্রে দিতে পারি লং লিভ মাই মাদার, এটা দিলেও হয় লং লিভ মাই মাদার। আরেকভাবে দিতে পারি মে মাই মাদার লিভ লং, দুটোই হয়। আমার মনে হয় এটা শিখলাম। আমরা নেক্সট আরেকটা ইয়াতে গ্রামারে যাব, তবে আবারও বলে দিচ্ছি এগুলো তুলে নিবা, এগুলো রেখে দিবা, এগুলো প্র্যাকটিস বেশি বেশি করবা, তোমাদের শিক্ষার জীবনে অনেক উপকার হবে আশা করি। এবারে ডিগ্রিতে আসো। ডিগ্রি অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, তারপরে এটি শেখানো হয়েছে, তোমরা রুলসগুলো একবার দেখে নিতে পারো। চলো আমরা সলিউশনে যাই। ভেরি ফিউ মেটালস আর ইজ ইউজফুল অ্যাজ আয়রন, এটাকে আমরা করলে কম্পারেটিভ করার সময় আমরা লিখতে পারি, যেহেতু এটা মধ্যমে আছে ভেরি ফিউ, তাহলে কম্পারেটিভ মধ্যম হচ্ছে কি দেন মোস্ট আদার বা দেন মেনি আদার, এটা আসবে। তাহলে আয়রনটাকে নিয়ে আসি। আয়রন ইজ মোর ইউজফুল দেন মেনি আদার মেটালস অথবা মোস্ট আদার মেটালস। আবার বলছি, আয়রন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার মেটালস অথবা মেনি আদার মেটালস। আর জনি ইজ মোর অ্যাক্টিভ দেন এনি আদার বয়, দেন এনি আদার থাকলে পরে পজিটিভে নো আদার হয়, ভুলে যেও না। তাহলে নো আদার বয় ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ জনি, নো আদার বয় ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ জনি। এবারে বলছি দিস ইজ বেটার দেন অল আদার স্টোরি বুকস, পজিটিভ অর্থাৎ দেন অল আদার স্টোরি বুকস, সব বইগুলোর চেয়ে এটাই বেশি ভালো, তার মানে এটা সেরা আছে, পজিটিভ সেরা, এটা নো আদার দেওয়া হবে। তাহলে নো আদার স্টোরি বুক, যদি তুমি স্টোরি বুকস দাও তখন কিন্তু আমাকে প্লুরাল দিতে হবে, তো আমরা সিঙ্গুলার ইউজ করি। নো আদার স্টোরি বুক অথবা স্টোরি বুকস, নো আদার স্টোরি বুক ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। ওকে, এবার সুপারলেটিভ, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, এটাও কিন্তু সেরাতে রয়েছে। সুপারলেটিভ এখানে সেরা বোঝাবে দা প্লাস সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা দেবো আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল,
আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এবারে কম্পারেটিভ, গোল্ড ইজ দ্য কস্টলিয়েস্ট অফ অল মেটালস, অর্থাৎ সব ধাতুর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে সোনা। তাহলে এটাও কিন্তু সেরাতে আছে, কম্পারেটিভ সেরা হচ্ছে দেন এনি আদার হবে। তাহলে গোল্ড ইজ কস্টলিয়ার, অর্থাৎ LIER হবে। গোল্ড ইজ কস্টলিয়ার, COSTLIER, কলিয়ার দেন এনি আদার অথবা অল আদার মেটালস। লিজা ইজ দ্য প্রাউডেস্ট অফ অল গার্লস, এখানেও কম্পারেটিভের সেরা অর্থাৎ করতে হবে, আছে সুপারলেটিভের সেরা। তাহলে আমরা কি করব? লিজা ইজ prouder, proud, PROUDER, লিজা ইজ prouder than any other girl, than any other girl। এবারে জিতে no other day is as misty as today, এই মিষ্টি মানে খাওয়ার মিষ্টি না, এই মিষ্টি হচ্ছে কোনো মানুষের নামও না, এই মিষ্টি হচ্ছে কষেছন্ন, অর্থাৎ যখন ফগি হয়, দিনটা যখন ফগি হয়, স্যাঁতসেঁতে হয়ে যায়, তখন আমরা বলি ওহ না, টুডে ইজ দ্য ওয়েদার ইজ মিষ্টি, দ্য ওয়েদার ইজ ফগি, তখন আমরা কিন্তু একটু মিষ্টি ইউজ করি, ঠিক আছে? তাহলে আমরা সুপারলেটিভ কী করব? আমরা করব হচ্ছে টুডে ইজ, যেহেতু সুপারলেটিভ সেরা আনতে হবে, তাহলে টুডে ইজ দ্য মিস্টিয়েস্ট, ওয়াই উঠে গিয়ে IEST হবে, টুডে ইজ দ্য মিস্টিয়েস্ট ডে, অথবা টুডে ইজ দ্য মিস্টিয়েস্ট, এটাও হবে। পজিটিভ, দিস ইজ দ্য রিয়ারেস্ট অপরচুনিটি, এটা হচ্ছে সবচেয়ে একটা দুর্লভ একটা সুযোগ, তাহলে এটা শেয়ার করতে হবে। নো আদার অপরচুনিটি, নো আদার অপরচুনিটি ইজ অ্যাজ রেয়ার অ্যাজ দিস, রেয়ারে তখন এসটি উঠে যাবে, হবে RARE, নো আদার অপরচুনিটি ইজ অ্যাজ রেয়ার অ্যাজ দিস। দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল অ্যানিমালস, এটা পজিটিভ করতে হবে, তাহলে এটাও সেরাতে আছে, পজিটিভ সেরা কি? নো আদার, তাহলে নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ, নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। আমার মনে হয় তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছো। এবার চলো আমরা গ্রামার আরেকটি অংশে দ্রুত চলে যাই, আমরা সময় নষ্ট করব না। এবারে আমরা পেয়ে গেলাম আমাদের কি, আমাদের একটি শূন্যস্থান টাইটানিকের উপরে, তাই না? তো দেখো আমাদের বক্স, এটাকে বলা হয় ক্লোজ টেক্সট উইথ ক্লোজ। ক্লু মানে হচ্ছে কোনো তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যগুলো নির্ভর করে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এবং প্রতি বক্সে একটি করে ওয়ার্ড বসবে। চলো আমরা চেষ্টা করি। টাইটানিক, আমরা জানি টাইটানিক, আমরা দেখেছি ছবি। দ্য টাইটানিক ওয়াজ দ্য লার্জেস্ট শিপ। আর এই বক্সের এটা উত্তর করার সময় তোমরা আগে ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। দ্য টাইটানিক ওয়াজ দ্য লার্জেস্ট শিপ দ্যাট ওয়াজ ইভার বিল্ট। এটা যখন তৈরি করা হয়, এটা ছিল একটা সবচেয়ে বড়। তাহলে এখানে শূন্যস্থানে কি বসতেছে? এতে বসতেছে দ্যাট, অর্থাৎ যেটা তৈরি হয়েছিল এবং সবচেয়ে বড় একটা জাহাজ ছিল ওই সময়। হ্যাঁ, তারপর বলছে ইট ওয়াজ অলওয়েজ বি, কী হবে? তাহলে ইট ওয়াজ অলওয়েজ সেইট, এটা সবসময় বলা হতো, বিতে হবে সেইট, প্যাসিভে আছে, সেইট দ্যাট দ্য শিপ ওয়াজ আনসিঙ্কেবল। তখন ঘোষণাও বলতো যে এটা কখনই ডুববে না, এরকমই বলা হচ্ছিল, যারা নির্মাণ করেছিল বলছিল এই টাইটানিক কখনো ডুববে না, এরকমই ঘোষণা দিয়েছিল, আনসিঙ্কেবল। আর তাহলে বিতে হচ্ছে সেইট। এবার সিতে আসো, এখানে সিতে হবে কি? দেয়ার ওয়ার, এখানে সিতে হবে ওয়ার। দেয়ার আর 16 ওয়াটার টাইট কম্পার্টমেন্টস, এখানে 16টা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ছিল। শি লেফট, শি বলতে জাহাজকে বুঝাইছে। সাদাম টান, সে কি রওনা হলো কি? নিউ ইয়র্কের উদ্দেশ্যে, এখানে ফর হবে, দিতে হবে ফর, নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হলো। কখন? অন 10 এপ্রিল 1912, অর্থাৎ 1912 সনের 10 এপ্রিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারপরে ইতে হবে ইট ওয়াজ হার ফার্স্ট ভয়েস। তুমি জানো যে এটা নির্মাণের প্রথম ভ্রমণ ছিল এই জাহাজের, এটা হচ্ছে 1912 সনে প্রথম। ভয়েস মানে কি? সমুদ্র যাত্রা। এবারে দ্য টোটাল পিপল মানে কি? এখানে যাত্রী ছিল, টোটাল লোক ছিল 2207, অর্থাৎ 2207 জন যাত্রী ছিল, লোক ছিল। এফ নাম্বারে হবে পিপল, ইন নাম্বার মানে সংখ্যায়। অ্যামাং দেম, এদের মধ্যে 1316, অর্থাৎ 1316 জন ছিল। এখানে জিতে হবে 1316। ওয়ার প্যাসেঞ্জার ছিল এতজন। অ্যান্ড 891, অর্থাৎ 891 জন ওয়ার ক্রু ছিল, নাবিক ছিল, ইন নাম্বার মানে সংখ্যায়। আর হচ্ছে আইতে হচ্ছে দ্য শিপ ওয়াজ সেলিং, এই জাহাজটা যাচ্ছিল। সেলিং মানে কি? সমুদ্র যাত্রা করা।
তার যা ছিল অ্যাক্রস আইতে হবে দ্য নর্থ আটলান্টিক, তারা নর্থ আটলান্টিকের যে পার হচ্ছিল। ওয়েন সাডেনলি হঠাৎ করে এই জাহাজটার কথা বলছি স্ট্রাক, সে একটা আঘাত পেয়েছিল। দ্য হিউজ আইসবার্গস, যেতে হবে দ্য হিউজ আইসবার্গস মানে বড় একটা বিশাল আকৃতির একটা বরফের খণ্ড। আমরা জানি যে সমুদ্রের অনেক সময় কিন্তু বড় বড় আইসবার্গ তৈরি হয়, সেইখানে কি করে আঘাত লাগে অ্যান্ড ওয়াজ ব্যাডলি ড্যামেজড, এর সাথে সাথে এবং কি হলো বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেলো এই জাহাজের, তখন কিন্তু ডুবে যায়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একবার চেক দিয়ে আসি। তাহলে এতে হবে দ্যাট, বিতে হবে সেইড, সিতে হবে ওয়্যার, ডিতে হবে ফর, ইতে হবে ইট, এফতে হবে পিপল, জিতে হবে 1316, এইচতে হবে ইন, আইতে হবে দা, আর যেতে হবে দা। আমার মনে হয় তোমরা অনেকটা ক্লিয়ার। এরপরে আমরা চেষ্টা করছি, দেখি তোমাদের আর কি শেখানো যায়। আমরা এখানে তোমাদের রিয়ারেন্স, হ্যাঁ তোমাদের 10টা বাক্য দেওয়া থাকবে, এলোমেলোভাবে বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে তোমাদের সাজাইতে হবে। আর কিভাবে লিখতে হবে সেটা তো তোমরা জানো। আর চলো আমরা রিয়ারেন্সটা করে আসি, ঠিক আছে? রিয়ারেন্স করার সময় সবসময় 10টা বাক্যকে আগে পড়ে নিবা, পড়ে নিয়ে তারপরে এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বাক্যগুলোকে সেট করবা। আর লেখার নিয়ম তো শিখিয়ে দিয়েছি। চলো আমরা একটা এগুলোর একটু বাংলা পড়ে নিই। হি ওয়াজ ভেরি মাচ ইন্ডাস্ট্রিয়াল, সে খুব পরিশ্রমী ছিল। হি অলওয়েজ হেল্প দ্য পোর, সে গরিবদেরকে সবসময় সাহায্য করতো। দিস ইজ ওয়াই এভরিবডি রিমেম্বার সেম, আর সে কারণেই এই কারণেই প্রত্যেকে তাকে স্মরণ করে। হি হ্যাড টু টেক পেইন টু অ্যাকুয়ার লার্নিং, তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। হ্যাড টু টেক পেইন, কষ্ট করতে হয়েছিল, টু অ্যাকুয়ার লার্নিং, লেখাপড়া অর্জন করতে। অল অফ ইউ হ্যাভ হিয়ার দ্য নেম অফ বিদ্যাসাগর, তোমরা সবাই বিদ্যাসাগরের নাম শুনে থাকবে বা শুনেছো। হি উড নেভার বাল এট দ্য ওয়ার্ডার্স অফ হিস মাদার, সে কখনোই তার মার আদেশকে অমান্য করতো না। বাল ইট মানে অমান্য করা। হি ওয়াজ ভেরি লার্নিড ম্যান, সে ছিল একজন শিক্ষিত, খুব শিক্ষিত একজন মানুষ। হি রেসপেক্টেড হিজ প্যারেন্টস ভেরি মাচ, সে তার পিতামাতাকে খুবই সম্মান করতো। হি ইজ ভেরি ম্যারিটোরিয়াস টু, অর্থাৎ সে একজন মেধাবী ছিল। দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফাদার ওয়াজ নট গুড, তার বাবার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। এবার আমরা এটা সলিউশন করতে যাব। তোমরা কাগজ কলম নাও, নিচ দিয়ে লিখে নাও উত্তরটা। প্রথমে হবে ই, এবার প্লাস দিয়ে লিখতে পারো, ই প্লাস জি প্লাস আই, তারপর এইচ প্লাস এফ, তারপরে জে, তারপরে এ, তারপরে ডি, তারপরে বি, তারপরে সি। আরেকবার মিলে নাও, ই জি আই এইচ এফ জে এ ডি বি সি। আমার মনে হয় ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় নম্বরে আরেকটা আমরা তোমাদের দেব, নোবেল প্রাইজ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। দেখো, দ্য নোবেল প্রাইজ হ্যাজ বিন গিভেন সিন্স 1901, অর্থাৎ 1901 থেকে এটা দেওয়া হয়ে আসছে। In 1850 আলফ্রেড নোবেল জয়েন্ট হিজ ফাদার্স কোম্পানি, অর্থাৎ 1850 সনে আলফ্রেড নোবেল কি করলো, তার বাবার কোম্পানিতে যোগদান করলো। হি আর্নড এ লট অফ মানি ফ্রম হিজ ডিনামাইট বিজনেস, অর্থাৎ ডিনামাইট এক ধরনের বোম, তোমরা জানো এই ডিনামাইট ধ্বংস করে দিতে পারে অনেক কিছু, অনেক বড় বড় বিল্ডিংয়ে ধ্বংস করে দিতে পারে। সে কী করতো, ডিনামাইট ব্যবসা থেকে সে অনেক টাকা অর্জন করেছিল। হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড কেমিস্ট, সে ছিল একজন ইঞ্জিনিয়ার এবং একজন রসায়নবিদ। হ্যাঁ, this award was named after Alfred Nobel and it was called Nobel Prize, এবং এই পুরস্কারটার নামকরণ করা হয়েছিল অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে, এবং এটাকে তখন বলা হতো নোবেল প্রাইজ, মানে এখনও বলা হয় নোবেল প্রাইজ। হিজ ফাদার ইমানুয়েল নোবেল ওয়াজ অ্যান আর্কিটেক্ট অ্যান্ড রিসার্চার, তার বাবা ইমানুয়েল নোবেল প্রাইজ ছিলেন একজন স্থপতি এবং গবেষক। ডক্টর অ্যালফ্রেড নোবেল was born on 21st October 1833 at Stockholm, Sweden, অর্থাৎ সুইডেনের স্টকহোম 1833 সালে 31শে অক্টোবর ডক্টর অ্যালফ্রেড নোবেল জন্মগ্রহণ করেছিলেন। হি হ্যাড অ্যামিউনিশন বিজনেস, অর্থাৎ তার গোলা বারুদ, অ্যামিউনিশন মানে হচ্ছে গোলা বারুদের ব্যবসা ছিল। অ্যাট লিনিনগ্রাডে তার কি ছিল, গোলা বারুদের ব্যবসা ছিল। হি আন্ডারটুক এ প্ল্যান, তিনি একটা পরিকল্পনা করেন, টু গিভ অ্যান অ্যাওয়ার্ড ফর এনকারেজিং দ্য ক্রিয়েটিভ ওয়ার্ক, সে একটা পরিকল্পনা করেছিল একটা পুরস্কার দেওয়ার জন্য, সৃজনশীল কাজকে উৎসাহিত করার জন্য, ফর সেটিং আপ পিস ইন দ্য ওয়ার্ল্ড,
ফর সেটিং আপ পিস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য। আফটার সাম ইয়ার্স অ্যালফ্রেড নোবেল ইনভেন্টেড ডিনামাইট, অর্থাৎ কি কয়েক বছর পরে অ্যালফ্রেড নোবেল ইনভেন্টেড ডিনামাইট, তারপরে সে ডিনামাইট আবিষ্কার করলো। তাহলে আমরা সিকোয়েন্সটা লিখে দিই দুইতে। তাহলে প্রথমে আমরা দেব জি, তারপরে প্লাস এফ প্লাস এইচ প্লাস বি, বির পরে প্লাস ডি, ডগের ডি, প্লাস জে, সি, তারপরে আই, তারপরে ই, তারপরে এ। এবার মিলানো আরেকবার, জি, এফ, এইচ, বি, ডি, জে, সি, আই, ই, এ। তো আমার মনে হয় যে তোমরা যারা এই প্র্যাকটিস করলা, এগুলো তোমরা লিখে নিবা এবং লিখে নিয়ে তোমরা কি করবা, বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিস করলে কি হবে জানো, তোমাদের অনেক উপকার হবে। এবং আমরা লাস্ট একটু আর্টিকেলটাতে যাই, এটা দিয়ে আমরা শেষ করে দেব আশা করি। আর্টিকেলে চলো আমরা যাই। এতে কি হবে, এতে হবে দা, বিতে হবে এ, সিতে হবে ক্রস, ডিতে হবে এ, ইতে হবে দা, এফে হবে দা, জিতে হবে দা, এইচতে হবে দা। আরেকটি আছে আমাদের, এটাই শেষ। এতে হবে দা, বিতে হবে দা, সিতে হবে দা, ডিতে হবে অ্যান, ইতে হবে দা, এফতে হবে দা, জিতে হবে অ্যান, এইচতে হবে দা। তো আমার মনে হয় ক্লাস তোমাদের কেমন লাগলো জানি না। এই লকডাউন অবসরে তোমরা ক্লাসগুলো প্র্যাকটিস করবা। আমি এক্সপেক্ট করি এভরি স্টুডেন্ট মাস্ট টেক এ গুড প্রিপারেশনস ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড। তো আমার মনে হয় যে ক্লাসে এসে আমি এগুলো যাচাই করব। থ্যাংক ইউ। আজকে এখানেই আমি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে এই কামনাই করছি।